বাংলাদেশের টি-20 স্কোয়াডে দুই নতুন মুখ। স্পিডস্টার রিপন মণ্ডলকে বলা যায়, সাকলাইনকে হয়তো আপনি সেই তকমাটা দেবেন না। দুজনের বিশেষত্ব দুই রকম। রিপন মণ্ডল নতুন বলে যথেষ্ট সুইং আদায় করতে পারেন, তবে তার স্পেশালিটি ইয়র্কার। আব্দুল গাফার সাকলাইনের আবার ঠিক উল্টো, মিডল ওভার্সে বল করেন, মিডল ওভার্সে স্লোয়ার কাটার করেন, হিট দ্য ডেক বোলার। এই দুই তরুণ তুর্কিকে দেখতে কতটুকু এক্সাইটেড আসলে, কারণ আমরা অনেকদিন ধরেই বলছিলাম যে নিউজিল্যান্ড যেহেতু মোটামুটি দ্বিতীয় সারি একাদশ নিয়ে এসেছে, আমাদেরও কিছু নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। নির্বাচক কমিটি সেই সাহসটা দেখিয়েছে। একদমই এই সাহসের জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে নির্বাচক প্যানেলদের একটা ধন্যবাদ দিতে চাই। আর শুরুতে রিপনের প্রসঙ্গে যদি আসি, এই দুজনেই তো প্রথমবার সাকলাইন জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন। আর রিপন এর আগে জাতীয় দলের সাথে একটা উইন্ডিজে একটা ট্যুর করেছিলেন টি-20তে, কিন্তু তার ম্যাচ খেলার সুযোগ হয়নি। এমনিতে আবার কেউ যদি রিপনের ক্যারিয়ার দেখতে চায়, সেখানে আবার তার নামের সঙ্গে আন্তর্জাতিক টি-20 ম্যাচ থাকবে। বাংলাদেশের হয়ে তার অভিষেক হয়েছে, সেটা হয়েছে ওই যে এশিয়ান গেমস খেলাকালীন সময়ে বাংলাদেশের অনেক ক্রিকেটারের জাতীয় দলের অভিষেক হয়েছে, কিন্তু সেটা আবার সিনিয়র জাতীয় দলে না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তো সেই হিসাবে অভিষেক হয়েছে, আবার হয় নাই, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে আপনি যেটা বলছিলেন যে রাবিল গাই স্যার, সবশেষ বিপিএলটা দর্শকরা যারা দেখেছে তারা জানে যে রিপনের সামর্থ্য কতখানি। বিশেষ করে রিপন নিজে প্রায়শই একটা কথা বারবার বলেন যে আমি ওভারে 6টা বলই ইয়র্কার করতে পারি, যেটা বাংলাদেশের অন্য কোনো বলার সাহসটুকু রাখে না। তো রিপনের এই সাহসটার কারণেই মনে হয় যে রিপন অন্যদের চেয়ে অনেকখানি এগিয়ে। আমরা প্রায়শই আমাদের পেস বোলিংয়ে তো অনেক বেশি প্রশংসা করি, সেই প্রশংসায় সবশেষ নাম রিপন মণ্ডল। আপনি ডেড বোলিংয়ে তাকে বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবে। বিশেষ করে রাজশাহীর হয়ে যেভাবে তিনি সুপার ওভারে বল করেছেন, শেষের দিকে ধারাবাহিকভাবে বল করেছেন, একটা পর্যায়ে বিপিএলের সবচেয়ে বেশি উইকেট তার নামের সঙ্গে ছিল, বিপিএলটা দারুণভাবে শেষ করছেন। তো রিপনের প্রতি মানুষ আশা রাখতে পারে। এখন দেখা যাক বিপিএল আর আন্তর্জাতিক ক্রিকেটের যে পার্থক্য, সেই পার্থক্য রিপন কতখানি দূর করতে পারেন। দুজনের উঠে আসে আসলে, যদি ভুল না করে থাকি, ইমার্জিং এশিয়া কাপ টুর্নামেন্টটা থেকে। সেখানে কিন্তু ভারত পাকিস্তানের এই ইমার্জিং তারকাদের সাথে তারা খেলেছেন এবং কিছুটা হলেও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ তারা ওই জায়গা থেকে পেয়েছেন এবং সেখানে দুজনেই পারফর্ম করেছেন। আব্দুল গাফার সাকলাইন ব্যাটিংয়ে বোলিংয়ে দুই জায়গায় পারফর্ম করেছেন। রাজশাহীর হয়ে আমরা বেশ কিছু ইনিংস দেখেছি, অদম্য টি-20 কাপেও আমরা তাকে পারফর্ম করতে দেখেছি। একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ বাংলাদেশ অনেক দিন ধরে করছে, সেখানে সাইফুদ্দিনের কোনো বিকল্প আসলে খুঁজে পাওয়া যায়নি। আবার সাইফুদ্দিনকে আমরা মূল একাদশে কখনোই নিজের জায়গাটা পাকাপোক্ত করতে দেখিনি। এই কম্পিটিটিভনেসটা তো আসলে দরকার, তারা একজন আরেকজনকে হয়তো আরও বেশি ইন্সপায়ার করবেন। না, একদমই পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে কেবলমাত্র বাংলাদেশ না, অন্যান্য দেশও রয়েছে। আপনি যদি পাশের দেশ ভারতের দিকে তাকান, হার্দিক পান্ডিয়া, শিবম দুবেরা বেশ সহজেই এই রোলটা দারুণভাবে করে, কিন্তু বাংলাদেশ ওই সাইফুদ্দিন ছিল, আর কি কোনো অপশন আছে? কাউকে জিজ্ঞেস করলে অন্য আরেকটার নাম খুঁজতেও বেশ খানিকটা সময় লাগবে। মাঝখানে তো এমনও চেষ্টা করা হচ্ছিল যে তানজিম সাকিব যদি খানিকটা ব্যাটিং পারতেন, কিন্তু সাকলাইনের ব্যাপারটা আরেকটা ব্যাপার হচ্ছে কি, সাকলাইন বাংলাদেশের টেপ টেনিস মাঝখানে এত বেশি জনপ্রিয় ছিল যে সাকলাইনের নাম সবাই ভাবে যে টেপ টেনিস দিয়ে তিনি উঠে এসেছেন, কিন্তু তিনি ধারাবাহিকভাবে অনেকগুলো বাংলাদেশ মানে বিসিবির আন্ডারে যেসব টুর্নামেন্ট হয় সেসব টুর্নামেন্ট খেলছেন। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট অনেক বছর ধরেই তিনি খেলে থাকেন। হয়তো ওই যে চেনানোর যে ব্যাপারটা সেটা টেপ টেনিসের মাধ্যমে হয়েছে, কিন্তু তার স্লোয়ারগুলো খুবই কার্যকরী। তাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে সাকলাইন সবচেয়ে বড় হাতিয়ার কি, তো তিনি স্লোয়ার বলেছেন। আর তার হুট করে আরেকটা গল্প আবার মনে পড়লো যে ডোয়াইন ব্রাভোর স্লোয়ার দেখেই নাকি তিনি টিভিতে বসে বসে স্লোয়ার শিখেছেন। তো বিপিএলও দারুণভাবে করেছেন। আপনি যেটা বলছিলেন যে আপনি নিজেও কমেন্ট্রি করেছেন, অদম্য টি-20 কাপ যেটা হয়েছিল সেখানেও দারুণ পারফরমেন্স করেছেন। এখন দেখা যাক এই পারফরমেন্সগুলো তারা জাতীয় দলে যদি সুযোগ আসে সেটা কাজে লাগাতে পারে কিনা। আর পেস বোলিং অলরাউন্ডারের অভাব তো অনেকদিন ধরেই বাংলাদেশে। এবং সবচেয়ে মজার কথা কি, রাজশাহী ওয়ারিয়ার্সের মূল একাদশে জায়গা পাওয়া নিয়ে এই দুজনের মধ্যে একটা অলিখিত প্রতিদ্বন্দ্বিতা ছিল। দুজনকে একসাথে হান্নান সরকার কখনোই আসলে খেলাতে পারেননি। শুরুর দিকে রিপন মণ্ডল কিছু ম্যাচ মিস করেছেন এবং শেষ দিকে আবার তাকে বসিয়ে রাখা হচ্ছে। তবে সাকলাইন কিন্তু কন্টিনিউয়াসলি খেলে গেছেন, মাঝখানে একটা বা দুটা ম্যাচ খেলেনি। তানজিম সাকিবকেও, যিনি জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন, যিনি অনেকটা ট্রাম্প কার্ড ছিলেন ওই দলটার, তাকেও বসিয়ে রেখে এই দুজনকে আবার একসাথে খেলানো হয়েছে। তো সব মিলিয়ে জাতীয় দলেও কম্পিটিশনটা হয়তো এই দুজনের মধ্যে বেশ জমে উঠবে। পারফর্ম করুক তারা, বাংলাদেশের পেস বোলিং ভান্ডার আরও সমৃদ্ধ হোক। এই নিউজিল্যান্ড সিরিজ থেকে এই দুজনও নিজেদেরকে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নিক, এই প্রত্যাশাই থাকছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.